প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথ স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের সরল সমীকরণ অধ্যায়ের, তোমাদের গণিত বইয়ের যে সরল সমীকরণ অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের 169 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। আজকে আমি তোমাদের 170 পৃষ্ঠার যে সরল সমীকরণের অঙ্কগুলো আছে সেগুলো আমি সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে দেখি 170 পৃষ্ঠার মধ্যে কি আছে। দেখো 170 পৃষ্ঠার মধ্যে প্রথমে আছে আমাদেরকে যে এবার চলো x এর বিভিন্ন মানের জন্য x-2 এর মানগুলো বের করে নিচের শক্তি পূরণ করি। আমি তোমাদের জন্য শক্তি নিচে পূরণ করে রেখেছি, তো তোমরা কিভাবে এই মানটা বের করবা আমি সেটাই এখন তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি তোমাদেরকে যদি একটু দেখাতে যাই, ব্যাপারটা একটু তোমরা সুন্দর করে খেয়াল করবা। এখানে দেখো এই জায়গাতে বলা হয়েছে যে x দেওয়া আছে, দেখো এই জায়গাতে কিন্তু x দেওয়া আছে আর এখানে হচ্ছে x-2 দেওয়া আছে। অতএব আমরা যখন x এর মানটা ধরবো, যদি আমরা x এর মান 2 ধরি, দেখো এখানে x এর মানগুলো দেওয়া আছে, তো x এর মান যদি আমরা 2 ধরি তাহলে আমার উত্তর হচ্ছে 0। কিভাবে সেটা হলো? x এর মান 3 ধরলে x এর মান মানে তাহলে কত হবে? তারপরে x এর মান যদি আমি 4 ধরি তাহলে কত হবে? x এর মান যদি আমি 5 ধরি তাহলে কত হবে? x এর মান যদি আমি 6 ধরি তাহলে কত হবে? অতএব আমরা এই মানটাই বের করব। দেখো x এর মান যদি আমি 2 ধরি, মনে করো এই জায়গাতে আছে কি দেখো x-2, তো আমি লিখলাম x এর জায়গাতে আমি লিখবো হচ্ছে মনে করো 2, ঠিক আছে, আর পরে আছে -2। তাহলে দেখো আমরা এখানে 2 লিখলাম, এখানে 2 লিখলাম, তাহলে 2 আর 2 মিলে গেলে কি 0, আমরা বিয়োগ করলে আমরা কি পাই? 0 পাই। দেখো এখানে কিন্তু উত্তরটা 0 আছে, ঠিক আছে। তারপর দেখো পরে যদি আমি x এর মান 3 ধরি, আমি তোমাদেরকে একটু দেখাই সুন্দর করে। পরে যদি আমি x এর মান 3 ধরি, যেহেতু আমাদের x এর মান এখানে 3 দেওয়া আছে, যদি আমরা 3 ধরি তাহলে কি হয় দেখো, তাই আমরা এখানে দেওয়া আছে দেখো x-2, তাহলে x এর মানটা যদি আমরা 3 ধরি তাহলে -2, তাহলে 3 থেকে যদি -2, তাহলে 3 থেকে যদি আমার কি যায় 2 চলে যায় তাহলে থাকে হচ্ছে 1, তাহলে x এর মান এখানে হবে 1, ঠিক আছে। তারপর দেখো x এর মান যদি আমি 4 ধরি, যদি আমি 3 এর জায়গায় 4 দিই, আমি তোমাদেরকে একটু দেখাই, যদি আমি 3 এর জায়গায় আমি যদি 4 দিই, ঠিক আছে, এই 3 এর জায়গায় যদি আমি 4 দিই, একটু কেটে নিলাম, এই 3 এর জায়গায় যদি আমি 4 দিই তাহলে কি হয়? এটা 4 দিলাম এখানে, তাহলে দেখো 4 থেকে যদি 2 চলে যায় তাহলে হচ্ছে 2, তাহলে এখানে আবার বসবে হচ্ছে 2, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা কিন্তু প্রত্যেকটার মান মানে প্রতিটা মান, এই যে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 পর্যন্ত দেওয়া আছে। এই 17 পর্যন্ত তোমরা কি করবা? সরাসরি এই x এর জায়গাতে, এই x এর জায়গাতে তুমি ওই মানগুলা বসাবা। বসানোর পর তোমাদের যত হয় সেটাই হচ্ছে মূলত মান। তাহলে আমাদেরকে বলছে যে এবার চলো x এর বিভিন্ন মানের জন্য x-2 এর মানগুলো বের করি। তাহলে আমরা কিন্তু এই x-2 এর মানগুলো বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা x এর যে মানগুলো আছে, আমি তোমাদেরকে আবার বলি, x এর যে মানগুলো আছে 2 থেকে শুরু করে এই 17 পর্যন্ত, এই 17 পর্যন্ত যতগুলো মান আছে প্রত্যেকটা জিনিস এই জায়গাতে আমি তোমাদেরকে একটু মার্ক করে দেই। এই জায়গাতে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা মান, x এর প্রত্যেকটা মান আমরা এই যে x-2 এখানে দেওয়া আছে, এই x এর জায়গাতে আমরা কি করব? এই x যেখানে লেখা আছে, দেখি তোমাদেরকে দেখাই যে x যেখানে লেখা আছে, দেখো এই যে xটা যেখানে লেখা আছে শুধুমাত্র ওই জায়গাতে আমরা ওই মানগুলো বসালেই কিন্তু আমরা x-2 এর মান পেয়ে যাব, ঠিক আছে। এই যে আমি তোমাদেরকে যেভাবে করে দেখালাম, তো আমি লাস্টের থেকে একটা করে দেখাই। মনে করো আমি x এর মান ধরবো হচ্ছে 16, আমি x এর মান ধরবো মানে 16 ধরবো আর কি। তারপরে দেখো -2 আছে, তাহলে -2। এবার দেখো যদি আমরা 16 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 14, তাহলে আমরা এখানে বসবো হচ্ছে 14, ঠিক আছে। তো আমরা যদি দেখো এই জায়গাতে তারা এই যে এখানে তারা গাঢ় করে একটা ইয়ে দিয়ে দিচ্ছে এই জায়গাটার দিকে, তো এটা দিয়ে আমরা বের করি। দেখো আমি x এর মান দিয়ে 14 ধরি, x এর মান আমি ধরলাম হচ্ছে 14 মানে 14 ধরলাম, -2 যদি আমি দেই তাহলে দেখো 2 চলে গেলে থাকে হচ্ছে 12, অর্থাৎ 14 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকে হচ্ছে কত?
12 মানে 12 থাকে, তাহলে দেখো এখানে কিন্তু 12ই বের হয়েছে। ঠিক আছে, এভাবে মূলত তোমরা মানগুলা বের করবা। তো আমি তোমাদের সুবিধার্থে নিচে কিন্তু মানগুলা বের করে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। তো আমি তোমাদেরকে নিচে মানগুলা যা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম সেটা আমি তোমাদেরকে বলি। দেখো তাহলে এই জায়গাতে মানগুলা কীভাবে আমি বের করলাম সেটা আমি একটু তোমাদেরকে দেখাই। দেখো আমি এখানে এক্সের মান যেগুলো ছিল উপরে আমরা দেখছিলাম ছকটার মধ্যে এক্সের মান হচ্ছে এইগুলো, এই যে এইগুলো হচ্ছে এক্সের মান, প্রত্যেকটা হচ্ছে এক্সের মান। এবার আমাদের বের করতে হবে এক্স মাইনাস 2 এর মান। ঠিক আছে, তো এই আমরা জানি এক্সের মধ্যে এই যে এক্সের জায়গাটায় যদি আমরা কি করি, শুধুমাত্র ওই উপরের যে মানগুলো আছে এগুলো যদি আমরা বসাই দিই তাহলে আমরা এক্স মাইনাস 2 এর মান বের করতে পারবো। এটা আমি উপরে তোমাদেরকে মাত্র বললাম। তো দেখো এই প্রত্যেকটা মান কিন্তু আমি এক্সের জায়গাতে বসানোর পর আমার কিন্তু এই যে মানগুলো দেখতেছো এই প্রত্যেকটা মান কিন্তু চলে আসে, প্রত্যেকটা মান চলে আসে আমাদের। ঠিক আছে, অর্থাৎ আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, একেবারে ইজি ব্যাপার। শুধুমাত্র এক্সের মধ্যে তোমরা এই এক্সের যে মানগুলো আছে সেগুলো বসাই দিবা। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের নিচে চলে যাই। আশা করি তোমরা এটা পারবা, খুব সহজ। যদি তোমরা কেউ না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তারপর দেখো এখানে কি বলছে যে টেবিলের খালি ঘরগুলো পূরণ করো। আমরা টেবিলের খালি ঘরগুলো কিন্তু পূরণ করে আসছি। তারপর বলছে কি টেবিলটি লক্ষ্য করো, দেখতে পাবে একমাত্র এক্স ইজ ইকুয়াল টু 14 এর জন্য এক্স মাইনাস 2 এবং 12 সম্পর্কটির বামপক্ষ ও ডানপক্ষ সমান। দেখো এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করি যে আমাদের বামপক্ষ এবং ডানপক্ষ সমান, সেটা আমরা কি আসলে খেয়াল করছি কিনা। এখানে আবার ব্যাপারটা আমি আবার বলি। দেখো এখানে বলছে যে দেখতে পাবে একমাত্র এক্স ইজ ইকুয়াল টু 14 এর জন্য এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 12 সম্পর্কটির বামপক্ষ ও ডানপক্ষ সমান। দেখো আমরা যদি এই যে খেয়াল করি তোমাদেরকে এই কথাটা দিয়ে কী বুঝেছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো এখানে বলছে ডানপক্ষ মানে এইটার বামপক্ষ এবং ডানপক্ষ সমান, এমনকি তাদের মধ্যে সম্পর্কও রয়েছে, তাই না? কীভাবে সেটা দেখো তো। যদি আমি এক্সের জায়গাতে 14 ধরি, এক্সের জায়গাতে যদি আমরা 14 ধরি অর্থাৎ 14 ধরি, তাহলে দেখো মাইনাস কত, মাইনাস হচ্ছে 2। তো আমরা বিয়োগ যদি করি তাহলে আমরা কিন্তু 12 পাই। তাহলে দেখো তাহলে বোঝা গেল কি যে এইটার সাথে আর এইটার সাথে সম্পর্ক একেবারে রয়েছে, সম্পূর্ণ একই হয়ে গেছে। ঠিক আছে, এই কথাটা এখানে বোঝাতে চাচ্ছে। তো আমি এরপরে একটু নিচে যাই। তারপরে কি বলছে দেখো যে সবশেষ আমরা বলতে পারি সমীকরণ তাকেই বলবো যার চলকের নির্দিষ্ট মানের জন্য বামপক্ষ ও ডানপক্ষ সমান হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কি সমীকরণ তো ওইটাই হবে যেটার বামপক্ষ এবং ডানপক্ষ সমান। তারপর বলছে কি দেখো তোমরা নিশ্চয়ই জানো চলকযুক্ত বীজগাণিতিক রাশির বৃহত্তম গ্রেটার দেন বা ক্ষুদ্রতম লেস দেন চিহ্নের মাধ্যমেও প্রকাশ করা যায়। তাহলে আমরা এই কথাটা একটু বোঝার আছে, একটু আমি তোমাদেরকে বলি। দেখো এখানে বলা হয়েছে কি যে তোমরা নিশ্চয়ই জানো চলকযুক্ত বীজগাণিতিক রাশিকে বৃহত্তম চিহ্ন বলতে এটাকে আমরা বলি হচ্ছে গ্রেটার দেন, বা ক্ষুদ্রতম চিহ্ন যেটাকে আমরা বলি হচ্ছে লেস দেন বীজগণিতের ভাষায়, হ্যাঁ, চিহ্নের মাধ্যমেও প্রকাশ করা যায়। সেটা কিভাবে দেখো তারা যেমন দিয়ে দিছে এখানে বলছে যেমন এক্স মাইনাস 1 গ্রেটার দেন 8। এটা পরে দেখো এখানে কি দ্বিতীয় নম্বর আরেকটা বলে দিছে, এই জায়গাতে একটু খেয়াল করো। দেখছে 2y + 7 লেস দেন 13। ঠিক আছে, তারপরে বলছে দেখো জেড গ্রেটার দেন 15 ইত্যাদি। মানে এটা হচ্ছে উদাহরণস্বরূপ তোমাদেরকে দিয়ে দিছে। তো এরপর দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। তারপর বলছে দেখো তবে এই ধরনের চলকযুক্ত বীজগাণিতিক সম্পর্ককে সমীকরণ বলা যাবে না। তাহলে আমরা কি বুঝলাম যে যদি গ্রেটার দেন বা লেস দেনের মাধ্যমে কি করা হয় তোমার এটাকে প্রকাশ করা হয় তাহলে এটা আমরা সমীকরণ বলতে পারবো না। তারপর বলছে কি দেখো একটু চিন্তা করে দেখো তো, আমাদেরকে চিন্তা করতে বলছে কেন তাদেরকে সমীকরণ বলা যাবে না। আমাদেরকে এবার বলছে যে কেন তাদেরকে সমীকরণ বলা যাবে না, একটু চিন্তা করতে বলছে আমাদেরকে। তো আমরা একটু চিন্তা করে দেখি কেন যাবে না। তারা বলছে যে এই সম্পর্কগুলোর মধ্যে কি সমান সমান চিহ্ন আছে না। দেখছো আমরা জানি সমীকরণ তখনই হয় যখন ডানপক্ষ এবং বামপক্ষ হয়, আর ডানপক্ষ বামপক্ষ কখন হয় যখন তার মাঝে সমান সমান থাকে। ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে দেই, মনে করে আমি লিখলাম x - 5।
ঠিক আছে, আমি লিখলাম x - 5 সমান সমান আমি লিখলাম মনে করো 6। তাহলে এটা দেখো এই পক্ষটা আর এই পক্ষটার মাঝখানে কিন্তু একটা সমান সমান আছে। যদি সমান সমান থাকে তাহলে এটাকে আমরা বাম পক্ষ বলতে পারি, এটাকে আমরা ডান পক্ষ বলতে পারি। তবে মনে রাখবা অবশ্যই ডান পক্ষ বাম পক্ষ অবশ্যই সমান হতে হবে। হ্যাঁ, তাহলে আমি জাস্ট তোমাদেরকে বুঝালাম যে সমান সমানের মাধ্যমে যদি তোমার না হয় তাহলে সেটা সমীকরণ আমরা বলতে পারবো না। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে বোঝা গেল কি গ্রেটার দেন এবং লেস দেন যদি থাকে তাহলে সেটা আমরা সমীকরণ বলতে পারবো না। সমীকরণ তো আমরা তাকেই বলতে পারবো যার মাঝখানে কি থাকবে, সমান সমান থাকবে এবং ডান পক্ষ ও বাম পক্ষ সমান হবে। ঠিক আছে, তারপর কি বলছে একটু দেখো, আমি তোমাদেরকে দেখাই এটা উপরে নিয়ে। এগুলো কি চলকের নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয়? নিশ্চয়ই না। হ্যাঁ, তাই না আমাদেরকে প্রশ্ন করছে, কারণ বৃহত্তম এই যে এই জায়গাতে দেখো, এই জায়গাতে বৃহত্তম অথবা গ্রেটার দেন চিহ্ন বা ক্ষুদ্রতম লেস দেন চিহ্ন যুক্ত রাশিগুলো চলকের অসংখ্য মানের জন্য সঠিক হয়ে থাকে। তারপর বলছে দেখো নিচের সম্পর্কটি লক্ষ্য করো। তো আমরা নিচের সম্পর্কটা একটু লক্ষ্য করে দেখি নিচে কি বলছে আমাদেরকে একটু খেয়াল করে। আসলে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমার মন থেকে যতটুকু মানে পারা যায় তোমাদেরকে এইভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তা বলছে নিচের সম্পর্কটি লক্ষ্য করো। কি সম্পর্কটি দেখো, এখানে বলছে 15 + 7 তারপর ইজিক্যাল টু হচ্ছে 21। হ্যাঁ, এটি কি সমীকরণ আমাদেরকে বলা হয়েছে। তারপর বলছে কি দেখো সম্পর্কটিতে কিন্তু সমান সমান চিহ্ন আছে। তাহলে চিন্তা করে উত্তর দাও, নিচের ছকটি পূরণ করো। তাহলে দেখো সমীকরণ হতে হলে কিন্তু আমাদের কি করতে হবে, আমরা জানি সমীকরণ হতে হলে আমাদের সমান হতে হবে। কি, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হতে হবে। তাহলে এবার তোমরা একটু খেয়াল করো তো ডান পক্ষ এবং বাম পক্ষ কি সমান আছে? 15 + 7 = 21। তাহলে এখানে আমরা যদি 15 আর 7 দিয়ে আমরা যোগ করি তাহলে আমরা পাই কত? আমরা পাই হচ্ছে 22, কিন্তু ডান পক্ষতে আছে আমাদের 21। তাহলে এটা কি সমীকরণ হবে? এটা সমীকরণ মূলত হবে না। তার কারণ আমরা জানি সমীকরণ হতে হলে অবশ্যই ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হতে হবে, আর মাঝে কি থাকতে হবে, মাঝে হচ্ছে তোমার সমান সমান থাকতে হবে। তো এবার আমরা একটু দেখি যে নিচে আমাদেরকে শক্তি পূরণ করতে বলছে কেন, সেটা আমরা একটু দেখি। এখানে বলছে যে নিচের শক্তি পূরণ করো। তো নিচের শক্তি কি আমাদেরকে কিছু দিয়ে দিছে তারা, আমরা ওটার উপর ধরেই কিন্তু আগাবো। দেখো এখানে তারা ক্রমিক নং দিয়ে দিছে, ক্রমিক নং তো আমরা জানি, তার বীজগাণিতিক সম্পর্কটা দিয়ে দিছে। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? অজ্ঞাত রাশির চলক বের করতে হবে। সমীকরণ হলে বলছে টিক চিহ্ন দিতে, আর যদি সমীকরণ না হয় তাহলে আমাদেরকে ক্রস চিহ্ন দিতে বলছে। যদি এগুলোর মধ্যে এগুলো সমীকরণ হয়, যদি এগুলো সমীকরণ হয়, যেটা সমীকরণ সেটার মধ্যে আমরা টিক চিহ্ন দিব, আর যেটা সমীকরণ না সেটার মধ্যে আমরা ক্রস দিব। ঠিক আছে, এরকম। তারপর বলছে কি যৌক্তিক কারণ বা ব্যাখ্যা সহ মন্তব্য। তো দেখো আমি সময় বাঁচানোর জন্য তোমাদের জন্য এই সবটা নিচে করে রেখেছি, আমি ওই জায়গাতেই তোমাদেরকে মূলত বুঝাবো। তো চলো আমরা নিচে চলে যাই, নিচে কি আছে আমি তোমাদের জন্য কিন্তু এটা এখানে সমাধান করে রেখেছি। দেখো নিচের ছকটা আমরা করছি, এখানে কি আছে একটু খেয়াল করো। এখানে আছে দেখো আমরা তারা যা ছিল তাই আমরা লিখছি, তারা যা এখানে চেয়েছিল সবই কিন্তু আমরা এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, তাইলে এবার আমাদেরকে দেওয়া হয়েছে বীজগাণিতিক রাশি এইটা। দেখো x + 20 = 16। তাহলে এটা কিন্তু একটা বীজগাণিতিক রাশি। কেন? মনে করো যদি আমি x এর মান 40 ধরি, ফর এক্সাম্পল যদি আমি 40 ধরি x এর মান, তাহলে কিন্তু 40 + 20 যদি আমরা করি, হ্যাঁ 40 + 20 করলে কিন্তু আমরা এখানে 60 পাবো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা সমীকরণ। এই জায়গাতে অজ্ঞাত রাশি বা চলক রয়েছে কি x। তাহলে আমরা দেখি একটু তোমাদেরকে দেখাই। তাহলে আমরা কি পাইলাম? অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে আমাদের এখানে x। ঠিক আছে, যেহেতু আমরা এখানে x পেয়েছি। তারপরে বলছে সমীকরণটি সঠিক কিনা। হ্যাঁ সঠিক, আমি তোমাদেরকে দেখাইলাম যে আমি যদি কি করি x এর মান 40 ধরি আর সাথে যোগ করি 20, তাহলে কিন্তু আমাদের 60 মিলে যায়। তাহলে এটা কিন্তু সমীকরণটা সঠিক। যৌক্তিক কারণ বা ব্যাখ্যার মধ্যে কি বলা হয়েছে দেখো, x চলকের নির্দিষ্ট মান অর্থাৎ x = 40 এর জন্য বাম পক্ষ ও ডান পক্ষ সমান, তাই এটি একটি সমীকরণ। আমরা যৌক্তিকটা দিয়ে দিলাম। তারপর আমরা যদি নিচে যাই একটু দেখো নিচে আমাদেরকে কি বলা হয়েছে, যে একটু খেয়াল করো আমরা কিন্তু উপরে পড়ে আসছিলাম যে গ্রেটার দেন এবং লেস দেন দেওয়া হলে সেটাকে সমীকরণ বলে গণ্য করা যায় না। তাহলে শুধুমাত্র সমান সমান থাকলে মূলত সমীকরণটা গণ্য করা যায়। তাহলে দেখো এই জায়গাতে কিন্তু 2x আছে গ্রেটার দেন
14 আছে। তাহলে এটা সমীকরণ না, আমরা উপরের বিবরণ অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে কি রয়েছে, এখানে অজ্ঞাত চলক রয়েছে হচ্ছে জেড। দেখো এখানে একটা জেড রয়েছে এই জায়গাতে। তারপরে দেখো এটা সমীকরণ না, এখানে ক্রস দিলাম আমরা, সমীকরণ না। কেন এখানে বলছে, দেখো যৌক্তিক কারণটা কি, জেড চলকযুক্ত বৃহত্তর অর্থাৎ গ্রেটার দেন চিহ্নের মাধ্যমে প্রকাশিত একটি বীজগাণিতিক সম্পর্ক যা জেড চলকের একাধিক মানের জন্য সত্য। তাহলে ঠিক আছে, তাহলে বোঝা গেল কি, যেহেতু এটা গ্রেটার দেন চিহ্ন রয়েছে তাহলে সেটা কি হবে না, সেটা অবশ্যই আমাদের চলক মানে কি বলে তোমার সমীকরণ হবে না। ঠিক আছে, তারপর আমরা 3 নম্বরে যদি খেয়াল করি, 3 নম্বরে একটু খেয়াল করো, এখানে আছে 5y = 100। দেখো একটা জিনিস খেয়াল করো তো, এখানে 5y আছে, এই 5yটা কিন্তু গুণ অবস্থায় আছে, যেটাকে আমরা ইনটু বা ডট বলি। তো দেখো এবার এই জায়গাতে যদি আমি y এর মান 20 ধরি, কথার কথা যদি আমি y এর মান 20 ধরি, তাহলে দেখো আমরা 5 দ্বারা যদি 20কে গুণ করি, তাহলে 5 গুণ যদি আমরা 20 করি, তাহলে দেখো 5 20 কত, 100, 5 20 কত, 100। তাহলে দেখো এখানেও আছে 100। তাহলে কি হলো বলো তো, তাহলে কিন্তু আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে যায়, তাহলে আমরা এটাকে সমীকরণ বলতে পারি। এই জন্য আমরা এখানে টিক দিয়েছি যে এটা সমীকরণ। আর অজ্ঞাত রাশি বা চলক রয়েছে হচ্ছে এখানে ওয়াই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যৌক্তিক কারণটা কি, এখানে দেখো ওয়াই চলকের নির্দিষ্ট মান, অর্থাৎ y = 20 এর জন্য বাম পক্ষ ও ডান পক্ষ সমান। অর্থাৎ যদি আমরা y এর মান 20 ধরি তাহলে কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়। আর আমরা জানি সমীকরণকে নির্দিষ্টভাবে প্রকাশ করতে গেলে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হতে হবে। অর্থাৎ সমান হলে আমরা এটাকে সমীকরণ বলতে পারবো। এবার আমি যদি তোমাদেরকে একটু 4 নম্বরের দিকে নিয়ে যাই, 4 নম্বরে কি আছে দেখো। 4 নম্বরেরটাও কিন্তু মূলত কি না বলতো, আমরা দেখেই বুঝে গেছি যে 4 নম্বরেরটাও আমাদের সমীকরণ না। কেন, আমরা উপরে পড়ে আসছিলাম যে গ্রেটার দেন বা লেস দেন যদি থাকে তাহলে সেটা সমীকরণ হবে না। এখানে আছে x/3 < 1, অতএব যেহেতু লেস দেন রয়েছে তাহলে এটা সমীকরণ না। তবে এখানে অজ্ঞাত রাশি বা চলক রয়েছে x, দেখো উপরে x রয়েছে, তাহলে আমরা x বসিয়ে দিলাম। আর যেহেতু এটা সমীকরণ না, এই জন্য আমরা 0 দিয়ে দিছি। তাহলে যৌক্তিক কারণকে দেখো, x চলকযুক্ত ক্ষুদ্রতম অথবা গ্রেটার দেন চিহ্নের মাধ্যমে প্রকাশিত একটি বীজগাণিতিক সম্পর্ক যার x চলকের একাধিক মানের জন্য সত্য, মানে একাধিক মান হতে পারে। এজন্য আমরা কি করতে পারবো না, এটা এই রাশিটাকে এই বীজগাণিতিক রাশিটাকে আমরা সমীকরণ বলতে পারবো না। তারপর দেখো 5 নম্বরের দিকে যদি তোমরা খেয়াল করো, এখানে বলা হয়েছে 7 - z। কি বলা হয়েছে দেখো, 7 - z। তাহলে দেখো এবার যদি আমি এখানে এই z এর জায়গাতে যদি আমি 7 ধরি, যদি আমি z এর জায়গাতে কি ধরি, 7 ধরি, তাহলে 7 আর z এর জায়গাতে হচ্ছে মাইনাস দিলাম মাঝে, z এর জায়গাতে হচ্ছে 7। তাহলে দেখো 7 7 যখন মিলে যায় তখন কিন্তু তার শূন্য হয়। তাহলে বোঝা গেল এটাও শূন্য হয়, এটাও শূন্য হয়। তাহলে আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে গেছে। তাহলে এটা হচ্ছে কি, এটা একটা সরল সমীকরণ। তাইলে আমরা এই জন্য আমরা এখানে দিছি এটা হচ্ছে সমীকরণ। আর এখানে দেখো চলক বা অজ্ঞাত রাশি রয়েছে জেড, এই জন্য আমরা এখানে জেড লিখে দিয়েছি। তারপরে দেখো যদি আমরা যৌক্তিকের মধ্যে যাই, এখানে বলছে জেড চলকের নির্দিষ্ট মান অর্থাৎ x z = 7 এর জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান। আশা করি তোমরা 5 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি 6 নম্বরে চলে যাব। দেখো 6 নম্বরেরটা কি তোমরা কি বলতে পারবা? 6 নম্বরেরটাও কিন্তু সরল সমীকরণ না। কিভাবে সেটা আমি তোমাদেরকে বলি। দেখো এখানে প্রথমে যদি তোমাদেরকে আমি যৌক্তিক ব্যাপারটা পড়াই তাহলে তোমরা সবচেয়ে ভালো করে বুঝবা। যৌক্তিকটা দেখো এখানে কি বলছে, কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল অসংজ্ঞায়িত হয়। ব্যাপারটা বুঝতেছো? কেন এটা সমীকরণ না, এখানে যৌক্তিকটা একটু খেয়াল করো তোমরা। এখানে বলছে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল অসংজ্ঞায়িত হয়, তাই প্রদত্ত সমীকরণটি বাম পক্ষ ও ডান পক্ষ সমান নয়। কারণ আমরা জানি শূন্য দ্বারা যাকে ভাগ করব তার ভাগফল হবে হচ্ছে অসংজ্ঞায়িত। অতএব আমাদের ভাগফল হতে হবে, মানে আমরা জানি যে সমীকরণ হতে হলে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হতে হবে। যেহেতু শূন্য দ্বারা এক্সকে ভাগ করলে আমরা অসংজ্ঞায়িত পাবো, অতএব 2 পাবো না, আমরা 2 পাবো না, যার কারণে এটা একটা সমীকরণ না। এই জন্য আমরা এখানে দিয়েছি এটা সমীকরণ না। আর এখানে অজ্ঞাত রাশি বা চলক রয়েছে হচ্ছে x। ঠিক আছে, তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার আমি 7 নম্বরে কি রয়েছে সেটাই আমি তোমাদেরকে একটু দেখাবো। দেখো 7 নম্বরের মধ্যে আছে 9 - 3 = 6। দেখো এইটা কিন্তু একটা সরল সমীকরণ না। কেন বলো তো এটা সরল সমীকরণ না? তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে তো ডান পক্ষ এবং বাম পক্ষ মিল আছে। যেমন মনে করো 9 থেকে যদি আমরা
3 বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 6। তারপরে দেখো তাহলে বাম পক্ষ আমরা 6 পাইলাম, সমান সমান ডান পক্ষ তো 6 আছে, তাই না? তাহলে এটা কেন সমীকরণ না, এটা তোমাদের প্রশ্ন হতে পারে। দেখো তোমরা যদি খেয়াল করে দেখো এখানে কিন্তু অজ্ঞাত রাশি বা চলক নেই, আর চলক না থাকলে কিন্তু সেটা সমীকরণ হিসাবে গণ্য হবে না, যদিও সমান হয়। যেহেতু চলক নাই এই জন্য এটা সমীকরণ না, এই জন্য আমরা লিখছি এখানে অজ্ঞাত রাশি বা চলকের মধ্যে আমরা লিখছি নাই, যেহেতু আমরা এখানে কোনো চলক পাই না, এক্স ওয়াই জেড কিছুই নাই। তারপরে দেখো এটা সরল সমীকরণ না, যেহেতু এখানে চলক নেই। তো দেখো কেন না সেটা যৌক্তিক কারণ দিয়ে আমরা লিখি। এখানে বলা হয়েছে এখানে কোনো চলক নেই, তাই সমীকরণ নয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।